নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এই যে আবাসের বাড়িগুলো তৈরি করে রেখে যাচ্ছেন, 2031 সালের পর সব দখল করবে ওরা, বললেন শুভেন্দু অধিকারী। এটা শুধু ট্রেলার, পিকচার বাকি। হোয়াটসঅ্যাপে ক্যানিং এর পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকি। বিচারের প্রথম সিঁড়ি পেরিয়েছি, রায়দান নিয়ে বললেন অভয়ার বাবা। সিবিআই তদন্ত নিয়ে অসন্তুষ্ট মা। ভোটে চাই লক্ষ্মী, মমতার মডেলে ভর করে মহারাষ্ট্রের কায়দায় দিল্লি দখল করতে চাই বিজেপি। পাসপোর্ট জালিয়াতিতে এবার স্ক্যানারে 5 থানার ভেরিফিকেশন অফিসার, কত টাকার লেনদেন জানতে মরিয়া লালবাজার। টার্গেট সংখ্যালঘু, এক রাতে বাংলাদেশের 3টি মন্দিরে হামলা চালালো মৌলবাদীরা। সাইবার প্রতারণা চক্রের ফাঁদে কলকাতা পুলিশের এসিপি গ্রেফতার 2। কুম্ভ মেলায় কোটি কোটি টাকা খরচ করে গঙ্গাসাগরে 1 পয়সা দেয় না, ফের মমতার নিশানায় মোদি। তুই তোকারি বন্ধ, সকলকেই আপনি বলার নির্দেশ পুলিশকে, থানায় এনে খাওয়াতে হবে চা বিস্কুট। আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রির চেষ্টা, রাজ্যের বিরুদ্ধে বড় অভিযোগ শুভেন্দুর। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য কলকাতা পত্রিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। পরিস্থিতি না বদলালে 2031 সালের পর পশ্চিমবঙ্গ থেকে পালানোর পথ খুঁজতে হবে হিন্দুদের, আর আবাস যোজনায় তৈরি বাড়িগুলো দখল করে নেবে ওরা। হাওড়ার রামরাজা তলায় মন্দির উদ্বোধনের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদান করে এমনই আশঙ্কার কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যেভাবে পাকিস্তান আফগানিস্তানকে হিন্দু শূন্য করা হয়েছে, একই পথে এগোচ্ছে বাংলাদেশ। এদিন নিজের মায়ের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, আমার মা গায়ত্রী ভট্টাচার্য তার বাবা মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে বরিশালের এক কাপড়ে পালিয়ে এসেছিল হিন্দু হওয়ার কারণে। আর আমাদেরও যেদিকে যাচ্ছে, 31 সালের পরে আমাদেরকেও পালানোর রাস্তা খুঁজতে হবে। ভাতা আসবে, যাবে, আবাস হবে, আবাস ভাঙবে, গড়বে, কিন্তু এই যে বাড়িগুলো তৈরি করে রেখে যাচ্ছেন না, সব দখল করবে ওরা। এরপরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন, দখল করেছে আফগানিস্তান। সেখানে হিন্দু, শিখ ও জৈন পার্সিদের হাতে সব থেকে বেশি সম্পদ ছিল, একদম শূন্য করে দিয়েছে। পাকিস্তানে 1%-ও কমে নামিয়ে দিয়েছে। লাহোর, ইসলামাবাদ থেকে শুরু করে সব বড় শহরে শিক্ষা ব্যবস্থা, সম্পদ, অর্থ সব ছিল হিন্দু, শিখ, পার্সিদের হাতে। সেই একইভাবে বাংলাদেশে শূন্য করার কাজ চলছে। এদিনের সভায় হাজির ছিলেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, ছিলেন অন্যান্য মঠের প্রধানরাও। সভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। মালদহের তৃণমূল নেতাকে খুনের পর ক্যানিং এর গোপালপুর পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকি। হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের ছবি ও অডিও বার্তা পাঠিয়ে খুনের হুমকির অভিযোগ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। ক্যানিং থানার দ্বারস্থ হয়েছেন প্রধান, খুন হওয়ার আশঙ্কা করছেন তিনি। ক্যানিং 1 নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আকচার মণ্ডল অভিযোগ, বুধবার রাতে তার হোয়াটসঅ্যাপে অচেনা একটি নম্বর থেকে বার্তা আসে। সেখানে একটি বন্দুকের ছবি দেখা যায়। সঙ্গে থাকা অডিও বার্তায় বলা হয়, এটা শুধুমাত্র ট্রেলার, পিকচার এখনো বাকি। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। আর অভিযোগ, হুমকি দিয়ে বলা হয়, এখন ছবি পাঠালাম, আগামী দিনে আপনাকে ছবি করব। ইতিমধ্যে ক্যানিং পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন আকচার। পঞ্চায়েত প্রধানের দাবি, কে বা কারা তাকে হুমকি দিয়েছে তিনি জানেন না, কেনই বা হুমকি তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। আকচার মণ্ডল বলেন, বুধবার রাতে আমার মোবাইলে বন্দুকের ছবি ও অডিও বার্তা দিয়ে আমাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। কে এই মেসেজ করলো বুঝতে পারছি না। বিধায়ককে জানিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছি। এলাকার বিধায়ক পরেশ রাম দাস বলেন, গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আকচার মণ্ডলকে খুনের হুমকি দেওয়া হয়েছে। একটা ভয়েস মেসেজ ও ছবি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। প্রাণে মারার চক্রান্ত করা হচ্ছে। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, বিরোধী বা দুষ্কৃতীরা কর্মী নেতাদের খুন করার চেষ্টা করবে। এই হুমকি নিয়ে ভয়ে আছি। পুলিশকে দ্রুত ঘটনার তদন্ত করতে অনুরোধ করেছি। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমরা এই ভিডিওতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। ধর্ষণ খুনের ঘটনার 5 মাস পর রায়দান হয়ে চলেছে আরজিকর মামলার। আগামী 18 জানুয়ারি শিয়ালদহ আদালত রায় দেবে। এতদিন এই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত ধরেই এগিয়েছে বিচার প্রক্রিয়া। বৃহস্পতিবার রায়দানের দিনক্ষণ উল্লেখ করে আদালত জানায়,
18 তারিখে তার সাজা ঘোষণা হবে। এতদিনে মেয়ের সঙ্গে ঘটে যাওয়া চরম নৃশংসতার বিচার হবে তা জেনে কিছুটা আশ্বস্ত অভয়ার পরিবার। বাবা বললেন, বিচারের প্রথম সিঁড়ি হয়তো আমরা পার করতে পেরেছি। 18 তারিখ যেই রায় আসুক না কেন বুঝবো মেয়ে বিচার পেল। তবে সিবিআই তদন্ত নিয়ে তেমন খুশি নন মা। তার প্রতিক্রিয়া, সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ বলে মনে করতে পারে, এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। ওরা আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না। সিবিআই তদন্তে অসন্তোষের জেরে আগেই এ নিয়ে স্বচ্ছতার দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছে অভয়ার পরিবার। এদিন সে কথা ফের উল্লেখ করে মা বললেন, পুনরায় তদন্তের নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা চাইছি এই ঘটনার পিছনে যারা যারা আছে সেই সমস্ত অপরাধীকে সামনে এনে সবার উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সিবিআইকে আমরা আর দরবার করব না, যা দরবার করার আদালতে করব। তিনি এও বলেন, আমরা সিবিআই চাইনি, ভালো তদন্তকারী সংস্থা চেয়েছিলাম, কিন্তু আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে, তাই সিবিআই এর সম্পর্কে যা বলার আদালতেই বলবো। আদালতকে জানিয়েছি সিবিআই ঠিকমতো কাজ করছে না। সিবিআই তদন্ত করার পর যে সমস্ত স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে তা দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা হতবাক হয়েছেন। কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল কার্যত তাতেই সিলমোহর লাগিয়ে সিবিআই চার্জশিট দিয়েছিল। সিবিআই এর কারো না কারো সঙ্গে কোনো ব্যাপার আছে, না হলে কেন এরকম করলো? আমাদের মনে হয় সেটিং করে সিবিআই কে চার্জশিট দিতে দিল না। মহারাষ্ট্রের পর দিল্লি, নতুন বছরের নতুন রণক্ষেত্র। আসরে নেমেছে শাসক বিরোধী। জনদরদি প্রকল্পে ভরা আপকে হারিয়ে রাজধানীর ভোটে নিজেদের তড়ি পার করতে মরিয়া বিজেপি, আর সেজন্য মহারাষ্ট্রের কায়দায় মহিলা ভোটের ভরে জয় ছিনিয়ে নিতে চায় পদ্ম শিবির। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আসন্ন দিল্লি নির্বাচনেও মধ্যপ্রদেশের লাডলি বহেনা যোজনাকেই হাতিয়ার করতে চায় বিজেপি। শুধু তাই নয়, আপকে টেক্কা দিতে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে বাড়ি বাড়ি জলের মতো একাধিক প্রকল্পকে ময়দানে নামাতে চায় পদ্ম শিবির। নাম আলাদা, প্রভাব কিন্তু একই। বাংলার মহিলা ভোটের কারিগর লক্ষ্মীর ভান্ডার দিল্লির নির্বাচনে বিজেপি হাতিয়ার করে আসতে পারে লাডকি বহেনা যোজনা নামে। এর আগে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মহিলা ভোট ব্যাংককে নিজেদের দিকে টানতে এবং এক কৌশল এঁটেছিল পদ্ম শিবির। বছর ঘুরতেই দিল্লি ভোটেও হয়তো একই পথে চলতে পারে বিজেপি, এমনটাই দাবি দলের অন্দরের নেতা নেত্রীদের। অন্যদিকে প্রতিশ্রুতির ফোয়ারা তুলতে পিছপা হয়নি আপও। মহিলা সম্মান যোজনার ভাতা বৃদ্ধি সহ একাধিক প্রতিশ্রুতি দিয়ে বসে রয়েছে তারা। তাদের দাবি, পুনরায় নির্বাচিত হলে রাজধানীর মহিলাদের জন্য ভাতা বৃদ্ধি করবে তারা। 1000 টাকা থেকে ভাতার পরিমাণ করে দেওয়া হবে 2100 টাকা। এছাড়াও 60 বছর বয়স পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে দিল্লির নাগরিকরা। এছাড়াও তাদের অন্যতম ভোট ব্যাংক অটো চালকদের জন্য বড় অঙ্কের বীমার প্রতিশ্রুতি দিয়েছে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, ফের ভোটে জিতে এলে অটো চালকদের 15 লক্ষ টাকা জীবন বীমা দেবে আমাদের সরকার। পাশাপাশি তাদের মেয়েদেরকে বিয়ের জন্য 1 লক্ষ টাকার সাহায্য দেওয়া হবে। পাসপোর্ট জালিয়াতিতে এবার নজরে 5 থানার ভেরিফিকেশন অফিসাররা। হেফাজতে থাকা মনোজ ও আব্দুলকে জেরা করে রহস্যের শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারীরা। জাল পাসপোর্ট কারবারিদের সঙ্গে কত টাকা লেনদেন হতো জড়িত সরকারি অফিসারদের জানতে মরিয়া লালবাজার। ফলে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে পাসপোর্ট জালিয়াতি চক্রের রমরমা। একজনকে গ্রেফতার করতেই হদিশ মিলেছে একাধিক অভিযুক্তের। রহস্য ভেদে মরিয়া পুলিশ। তদন্তকারীদের ধারণা ছিল এই জালিয়াতির নেপথ্যে থাকতে পারেন পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং এবং গ্রান্টিং অফিসারদের একাংশ। সেই কারণে আগেই চিঠি দিয়ে রাজ্যের 5 পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং অফিসার ও গ্রান্টিং অফিসারদের নামের তালিকা চেয়েছিল লালবাজার। এবার নজরে 2 ডিভিশনের 5 থানার ভেরিফিকেশন অফিসাররা, অর্থাৎ ভেরিফিকেশনের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। পাসপোর্ট কাণ্ডে ধৃত মনোজ সমরেশদের জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, মূলত বিজোড় সংখ্যার পাসপোর্ট থানায় পাঠানো হয়, কিন্তু এক্ষেত্রেও কারসাজি হয়েছে বলে অভিযোগ। জোড় ও বিজোড় দুটো সংখ্যার পাসপোর্ট থানায় গিয়েছে। সূত্রের খবর, 52টি পাসপোর্টের ভেরিফিকেশন করেছিলেন প্রাক্তন এসআই আব্দুল হাই। বাকি 100 পাসপোর্ট থানায় পাঠানো হয়েছিল ভেরিফিকেশনের জন্য। তদন্তকারীদের অনুমান, আব্দুল হাইয়ের মাধ্যমেই থানা স্তরে পুলিশ কর্মীর সঙ্গে যোগাযোগ করছিলেন পাসপোর্ট জালিয়াতি চক্রের মাথারা। মোটা টাকার লেনদেন হয়েছে বলে অনুমান। সেই সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে মরিয়া লালবাজার। বাংলাদেশে মৌলবাদী তাণ্ডব। চট্টগ্রামের হাট হাজারিতে 3টি মন্দিরে হামলা। দেদারে চলল লুট। খোয়া গেল মন্দিরের প্রণামী বাক্সে থাকা 1050 টাকা, গয়না, নিত্য পুজোর জিনিসপত্র। শ্রী বিশ্বেশ্বরী মন্দির, শ্রী সত্যনারায়ণ সেবাশ্রম সহ একাধিক মন্দিরে হামলা ও লুট চালায় দুষ্কৃতীরা।
এর আগেও একই প্রকার সন্ত্রাসের সাক্ষী থেকেছে বাংলাদেশ। গত বছরের শেষ মাসেই নাটোরের শ্মশানকালী মন্দিরে হামলা চালায় একদল দুষ্কৃতী, চলে লুটপাট। তবে সেখানেই থেমে থাকেনি তারা, হাত পা বেঁধে খুন করা হয় মন্দিরের পুরোহিতকেও, এমনটাই খবর পুলিশ সূত্রে। সম্প্রতি বাংলাদেশের মন্দিরে মন্দিরে ডাকাতির নামে হামলার ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমন দাসও। উল্লেখ্য, পালা বদলের পর থেকে উত্তপ্ত বাংলাদেশ। ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সংখ্যালঘুদের উপর নির্যাতন ও অত্যাচারের যেন ক্রমেই বেড়ে চলেছে দাবি একাংশের। ধর্মান্তরের চাপ জাঁকিয়ে বসেছে সে দেশের সংখ্যালঘুদের পাথায়। ঢাকা সহ দেশের একাধিক জায়গায় চলছে মন্দির ভাঙচুর, আর নতুন বছর পড়লেও কমেনি অশান্তি। সাইবার প্রতারণা চক্রের ফাঁদে কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি। কেওয়াইসি আপডেট করানোর নামে প্রতারণা, লক্ষাধিক টাকা খুইয়ে বিধাননগর পুলিশের দ্বারস্থ তিনি। এই ঘটনায় গ্রেফতার দুজন। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি লেকটাউনের বসবাসকারী প্রাণকৃষ্ণ ঘাটা নভেম্বর মাসের 26 তারিখ লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অনুযায়ী কিছুদিন আগে তিনি একটি ফোন পান, যেখানে তাকে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে একটি রাষ্ট্র ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দেন। এরপর ওই ব্যক্তি প্রাক্তন এসিপিকে নিজের কথার জালে ফাঁসিয়ে নেন বলে অভিযোগ। এরপর ওই ব্যক্তি প্রাক্তন এসিপিকে তার কেওয়াইসি আপডেট করার জন্য মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। সে মতন নিজের মোবাইলে ওই অ্যাপটি ডাউনলোড করেন তিনি। এরপরই অভিযোগ, প্রাক্তন এসিপির 3টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 11 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে লেকটাউনের টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। লেকটাউন থানার থেকে এই কেসের তদন্ত ভার নেয় বিধাননগর সাইবার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার পুলিশ। তাদের নাম শুভ্রাংশু মাঝি এবং অর্কপ্রভ রায়চৌধুরী। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে চাইছে বিধাননগর পুলিশ। আগে গঙ্গাসাগরকে বলা হতো সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। এখন গঙ্গাসাগরে এতটাই উন্নয়ন হয়েছে যে লোকে বলে সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে আউটরাম ঘাট থেকে ফ্ল্যাগ নেড়ে অত্যাধুনিক ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গঙ্গাসাগরের এখনকার উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে ফের কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের কথায়, কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, অথচ গঙ্গাসাগর মেলায় 1 পয়সা দেয় না। 2011 সালের আগে এখানে কিচ্ছু ছিল না। আমরা ক্ষমতায় আসার পর ধীরে ধীরে অনেক উন্নতি হয়েছে। এখন গঙ্গাসাগরে থাকার জায়গা রয়েছে। গত বছর প্রায় 1 কোটি মানুষ এসেছিল এই মেলায়। তা সত্ত্বেও গঙ্গাসাগর মেলাকে আজও কেন্দ্রকে জাতীয় স্বীকৃতি না দেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, কুম্ভ মেলার চেয়েও কষ্টসাধ্য গঙ্গাসাগর। কুম্ভ মেলায় বাস ট্রেনে যেতে পারেন, কিন্তু গঙ্গাসাগরে যেতে হলে আপনাকে কাকদ্বীপের পর থেকে ভেসেল বা লঞ্চে করে যেতে হবে। কোচুবেড়িয়া থেকে ফের বাস পথে আরো 45 মিনিট যেতে হবে, তবেই কপিলমুনির আশ্রমে পৌঁছানো যায়, অর্থাৎ খুবই কষ্টকর যাত্রা। এ প্রসঙ্গে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্য নিজস্ব উদ্যোগে গঙ্গার ওপর 1,500 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করেছে। মুখ্যমন্ত্রীর কথায়, 1,500 কোটি টাকা দিয়ে আমরা গঙ্গাসাগরে ব্রিজ করছি, টেন্ডারও হয়ে গেছে। 2 থেকে 3 বছরের মধ্যে কাজ শেষ হবে, 4 লেনের সেতু হবে। আগামী দিনে মানুষকে আর জল পেরিয়ে গঙ্গাসাগরে যেতে হবে না। কোনো তুই বা তুমি নয়, সমস্ত নাগরিককেই বলতে হবে আপনি। আগ্রায় এমনই নির্দেশ পুলিশকে। পুলিশ কমিশনারের এহেন নির্দেশের পিছনে রয়েছে আম জনতার কাছে পুলিশের ভাবমূর্তি স্বচ্ছ করার পরিকল্পনা। আসলে এদেশে বিশেষত গ্রামাঞ্চলে সাধারণ মানুষের প্রতি পুলিশের খারাপ আচরণের অভিযোগ প্রায়ই ওঠে। পুলিশ কমিশনার জে রবীন্দ্র গৌড়ের নির্দেশ, সমস্ত অভিযোগকারীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সকলকে আপনি সম্বোধন করতে হবে। পাশাপাশি কেউ থানায় অভিযোগ করে ফোন করলে প্রথমেই থানার তরফে তাকে নমস্কার বলে কথা শুরু করতে হবে। সেই সঙ্গে এও জানিয়ে দেওয়া হয়েছে, অভিযোগকারীরা থানায় এলে চা বিস্কুট খাওয়াতে হবে, শুনতে হবে তাদের কথা। কেবল নির্দেশ দিয়েই তিনি ক্ষান্ত হননি, প্রতিটি থানায় সিসিটিভি বসানোর ব্যবস্থাও করছেন। অর্থাৎ এইসব নির্দেশ আদৌ মানা হচ্ছে কিনা সবই খতিয়ে দেখা হবে। চলছে পুরো দস্তুর নজরদারি। আর কোনো পুলিশকর্মী বা আধিকারিককে খারাপ আচরণ করতে দেখলেই করা হবে কড়া পদক্ষেপ। কেবল এতটুকুই নয়, প্রতিটি থানাকে অত্যাধুনিক করে তোলার কাজও শুরু হয়েছে। আসবাব থেকে বসার জায়গা সবেরই সৌন্দর্যায়ন করা হচ্ছে। এর মধ্যে এলো নয়া নির্দেশাবলী। সামগ্রিকভাবে আমজনতার পুলিশ ও থানা সংক্রান্ত অভিজ্ঞতাকে তিক্ত নয়, মধুর করে তোলাই লক্ষ্য কমিশনারেটের।
আগ্রা পুলিশের আশা, এই পথে হেঁটে অদূর ভবিষ্যতেই আম জনতা ও পুলিশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনিভাবে বেচে দিতে চাইছে রাজ্য। এই অভিযোগে বৃহস্পতিবার রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করল বিজেপি। মিছিল থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেউলিয়া হয়ে গিয়েছে, তাই এখন সরকারি সব সম্পত্তিকে বেসরকারি সংস্থার হাতে বেচে দিতে চাইছে রাজ্য। সূত্রের খবর, রাস্তার পাশে মূল আলিপুর চিড়িয়াখানার চৌহদ্দি রয়েছে, তার অপর দিকে রয়েছে চিড়িয়াখানার একটি অ্যাকোরিয়াম, একটি অডিটোরিয়াম, একটি পশু হাসপাতাল, নার্সারি ও স্টাফ কোয়ার্টার। অডিটোরিয়াম আর স্টাফ কোয়ার্টারের হতশ্রী অবস্থা। ওই জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে দিয়েছে রাজ্য। শুভেন্দুর অভিযোগ, 50 কাঠা জমি 1000 কোটিতে বিক্রির চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। কেন এই জমি নিলাম করে বাণিজ্যিক সরকার ব্যবহারে অনুমতি দেওয়া হলো? সরকারের সূত্রে বলা হচ্ছে, শহরের মধ্যে যেখানে চিড়িয়াখানা রয়েছে সেখানে জমির দাম সোনার দামের থেকে বেশি, তাই চিড়িয়াখানাকে অনেক আগেই কলকাতার বাইরে স্থানান্তরিত করার কথা উঠেছিল। তাছাড়া শহরের উপর চাপ বাড়ছে, তাই আরও আধুনিক পরিকাঠামোর প্রয়োজন। যদিও বিরোধী দলনেতার বক্তব্য, আর্থিকভাবে বাংলা দেউলিয়া হয়ে গিয়েছে, সে কারণেই এবার সরকারি সম্পত্তিতে হাত বসাচ্ছে রাজ্য। এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।